এত টাকা দিয়ে এসি কিনে কি হলো, ঠিক 1 মাস না যেতে যেতে এসিটাও গেল খারাপ হয়ে। এই গরমে একটু ঠান্ডা ঘরে থাকবো এটাই ভেবেছিলাম, এর থেকে বেশি কিন্তু কিছুই ভাবিনি। কিন্তু ওই যে বেশি দিন কিন্তু কোনো সুখই সয় না। যেদিন থেকে এসিটা কিনেছি সেদিন থেকে কিছু না কিছু বিপদ লেগেই রয়েছে। এখন তো মনে হচ্ছে এসিটা কেনাটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন যেন একটা ওই কিচিরমিচির লেগে গেছিলো। প্রথম কথা, প্রীতমকে বলেছিলাম রুটি বানিয়ে দিচ্ছি, সে রুটি খাবে না, এরকম করে নাকি গোলা রুটি খাবে। সেই নিয়ে ভীষণ একটা ঝামেলা লেগে গেছিলো ঘরের মধ্যে। জানি না সকালবেলায় কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, সকাল থেকে যে দিনটা যাচ্ছিল খারাপ, এতটা খারাপ যাবে লাস্ট পর্যন্ত সারা দিনটা আমি একবারও ভাবিনি। তো দেখো, প্রথমে যখন তাড়াহুড়ো করে করতে গেছি, প্রথমের ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, মানে ব্যাটারটা একটু বেশি মোটা করে ফেলেছি, সেই কারণে দেখো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। তো ও খাবে হচ্ছে গোলা ডিম পরোটা, সেটাই আমি ওকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি তেলের খাবার খুব একটা ওকে দিতে চাই না, কিন্তু তার তো তেলের খাবারই পছন্দ। তো এখানে করছিলাম, একটু মন মেজাজটা খারাপই ছিল, একটুখানি খিটখিট করলো। আমি ওকে বলছিলাম আমি একটু রুটি বানিয়ে দিচ্ছি, কিন্তু তার তো রুটি পছন্দ না। তো প্রথমবারটা দেখো কেমন ভেঙে, মানে বলতে পারো একটু রেগে রেগেই করছিলাম। তো এটা একটু তাড়াতাড়ির মধ্যে করতে গিয়ে এরকম হয়ে গেছে। যাই হোক, প্রথমবারটা একটু ফেটে ফুটে গেছিলো, বাট ভালো হয়েছিল, কোনো খারাপ হয়নি। কিন্তু তারপরে ব্যাটারটাকে একটু পাতলা করে, মানে তাড়াতাড়ির মধ্যে করছিলাম তো, ব্যাটারটাকে একটু পাতলা করে আমি আর না আবার করলাম। তো এই যে দেখো এখন ব্যাটারটা পাতলা করে দিয়েছি, একদম পাতলা পাতলা রুটিগুলো হবে। আর খেতে খুব ভালো হয় এটা, কিন্তু কি বলো তো, তবু এটাকে বলবো আনহেলদি, কারণ তেল একটু পরিমাণ, প্রথমবার একটা তেল দিয়েছি, দ্বিতীয়বারগুলোতে দেখতে পাবে আর একটু কিন্তু তেল দিইনি, তেল ছাড়াই করে দিচ্ছিলাম। তো এটা আটা, একটু ডিম আছে, একটু পেঁয়াজ আছে, একটু লঙ্কা আছে, একটু নুন আছে, ব্যাস আর কিছুই নেই। আমি ময়দার কোনো কিছু বানাই না, তোমরা দেখেছো, আটা দিয়েই বানাই, তো এটাও আটা দিয়েই বানিয়ে দিলাম। কিন্তু তেল কিন্তু একটাতেও দিইনি। দেখো এইভাবে শুকনো, মানে প্রথমে তাওয়াতে একটু তেল দিয়ে করার পর না, পরেরগুলো এইভাবেই তাওয়াতে হয়ে যায়। অনেকে বলো এটা হয়তো আমার ননস্টিকের তাওয়া, কিন্তু তোমরা ভালো করে দেখবে এটা কিন্তু লোহার তাওয়া, এটা কিন্তু ননস্টিকের তাওয়া না। এটাতে কিন্তু একবার ধোসাও বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তারপর থেকে কিন্তু ধোসা আর বানানো হয়নি। দেখি একদিন ধোসাও বানাবো, এই তাওয়াতে কিন্তু ধোসা খুব ভালো হয়। কিন্তু এত কষ্ট করে বানানোর পর দুটো খেয়ে কাজে গেছে, তখন আরও গেল মাথাটা গরম হয়ে, জানো তো। তারপরে যে বিপদটা হলো, টাকা দিয়ে এসি কিনলাম গরমে হাওয়া খাবো বলে, কিন্তু এসিটা হঠাৎ করে আজকে সকাল থেকে প্রবলেম। কি হচ্ছে না, এসিটা চলছেই না, মানে কিছুই চলছে না। ওদের পয়েন্ট থেকে কোনো কিছু হচ্ছে না। ওটা অন করা হয়েছে, বাট তাও হচ্ছে না। কী প্রবলেম হচ্ছে জানি না। এই 1 মাস হলো এসিটা কিনলাম, এরপরে যদি এরকম হয় না, কারোরই ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না। দেখি, আসছে এখনই মিস্ত্রি, সে দেখবে আসলে প্রবলেমটা কিসে। মানে আমার তো দেখে ভয়ে জড়সড় আপাতত, কেননা এই টাকার পর টাকা খরচাই হয়ে যাচ্ছে, জানো তো। তোমরা বলো না ঘর করো ঘর করো, লাইফে কোনোদিন সেভিংস করতে পারবো না, আর যতদিন সেভিংস না করতে পারলে নিশ্চয়ই ঘর করতেও পারবো না। উত্তর পেয়ে গেছো তোমরা। বিপদ কি কখনো বলে কয়ে আসেন, জানো তো। সকাল থেকে মন মেজাজ, মানে প্রীতমকে টিফিন করে দেওয়ার পর, খাবার করে দেওয়ার পর মন মেজাজটা আমার একদম ভালো ছিল না। আমি আর নিজের জন্য কিছু বানাইনি। তো তারপরে বেলা থেকে উঠে দেখলাম বাচ্চাটাকে তো কিছু খাওয়াতে হবে, সে কারণে রান্না করতে শুরু করলাম ছেলেটার জন্য। একটু বেগুন ভাজা করছি, একটু লাউ ডাল করছি, বাকি রান্না যদি পরে করি পরে করবো, কিন্তু এখন আপাতত এটা করেই খাওয়াই। অনেকে বলেছিলে লাউ মেয়েদেরকে কাটতে নেই, আমার ঘরে আমি কাজ করার জন্য আছি, প্রীতম তো আমাকে সবজি কেটে দিয়ে যেতে পারবে না, তো অত তো আমি ধরে বেঁধে নিয়মকানুন পালন করতে পারবো না। তো দেখো, আগের দিনকে বলেছিলে লাউ এইভাবে কাটতে নেই, তাই এইভাবেই কাটছি। এবার প্লিজ কেউ বলো না লাউ এইভাবে কাটতে নেই, কারণ তাহলে কাটবো কী করে, তাহলে গোটা লাউটাই আমাকে ডালে দিয়ে সেদ্ধ করতে হবে। তো এখানে লাউটাকে আমি কেটে নিচ্ছি, ডাল করব একটুখানি। তো এখানে বেশি করে খোসাটা বাদ দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই খোসাটা একদিন ভাজবো, সেই কারণে আলু দিয়ে ভাজতে বেশ ভালো লাগে খেতে। তো দেখো এখানে লাউটাকে আস্তে আস্তে কেটে ফেলছি। এর আগে আমাকে অনেকেই বলেছো এই সবজি এইভাবে কাটতে নেই, ওই সবজি ওইভাবে কাটতে নেই। সত্যি কথা বলতে যখন কাজের চাপ থাকে না, তখন মাথার মধ্যে অত থাকে না যে সবজিটাকে ঠিক এইভাবে কাটতে নেই বা ওইভাবে কাটতে নেই, ছেলের মাকে এই করতে নেই ওই করতে নেই। আমাকে ওই ভিডিওটাতে অনেক সাপোর্টও করেছে, অনেকে বলেছে যে বৃষ্টি এগুলো কুসংস্কার, তুমি একদম মানবে না। তো আমি মানিও না সত্যি কথা বলতে, আবার জানো তো যারা আমাকে পরামর্শ দেয় তাদের কথা ফেলিও না। তো যাই হোক, এখানে মুসুর ডাল দিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একটু মাখো মাখো করে ডাল করে নেবো, অর্ককে খাওয়াতে সুবিধা হবে। আর তার সাথে একটু বেগুন ভাজা করব।
আর তার সাথে একটু আচার আছে সব রকম মিক্স করা, সেই আচার দিয়ে খেয়ে নেবো আজকে সকালটা। এই যে রসুন দিয়ে ফোড়ন দেবো, তাই এখানে বার করে নিলাম, রসুন কটা দিলাম। বেশি করে রসুন ফোড়ন দিয়ে লাউ ডাল করি, খেতে খুব ভাল লাগে। আমি ফোড়নে লাউ ডালের ফোড়নে না বেশি কিছু দিই না, ওই সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর এই রসুনটা দিই। আর যেদিনকে নিরামিষ করি সেদিনকে শুধু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটা দিই, খেতে ভালো লাগে। আমার না মনটা একদম ভালো নেই, রান্না করতে হয়, রান্না করছিলাম সত্যি বলতে, কারণ তখন আমি জানি না এসিটা কেন বন্ধ হয়ে গেছে। বারবার করে যাচ্ছিলাম, মেন সুইচটা অন করছিলাম, বাট কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিলো না। তো আরও টেনশনটা বেড়ে যাচ্ছিলো, কারণ এখনও 1 মাস হয়নি যে পরিমাণে এসিটা গেল। জানো তো সকালবেলাতেও চলেছে, সকালবেলায় গরম রেখেছিলো, তো আমাদের কি হয়, কারেন্ট চলে যায় তো রুমটাকে ঠান্ডা করে রেখে দিই। তো সেই হিসাবেই আমি এসিটা চালাতে গেছিলাম, যে একটু রুমটা ঠান্ডা করে নিই, তারপরে রান্না ঘরটা ঠান্ডা থাকবে। তো যখন চালাতে গেলাম তখন দেখছি আর চলছে না। তো ব্যাস, আমার তো মাথায় হাত, আমি তো ভাবলাম অর্ক কিছু করে দিয়েছে, তোকেও বকাঝকা করলাম অনেকখানি, কিছু করার ছিল না। কারণ দেখবে আমরা সবসময় তাদেরকেই কথা শোনাই, যারা ভীষণ দুর্বল থাকে, যারা আমাদের উপর কথা বলতে পারে না, কিন্তু যারা আমাদের উপর কথা বলতে পারে তাদের উপর আমরা কিন্তু কোনো কথা বলতে পারি না। আমাকে সবাই কথা শোনায়, আমি তাদের উপর কথা বলতে পারি না, ঠিক আছে। আমি সবচেয়ে সহ্য করি, কান্নাকাটি করি, এগুলো করি, কিন্তু আমার ছেলে তো আমার মুখের উপর কথা বলতে পারে না। তো সেই কারণে আমি কী করি, ওকেই পুরো ঝাড়টা দিয়ে দিই। এখানে মাশরুমটা কেটে রেখেছিলাম, মাশরুমটাকে গরম জল দিয়ে ভিজিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি। অনেকে বলে মাশরুম এভাবে ধুতে নেই, এই নেই ও নেই, কিন্তু বিশ্বাস করো আমার রান্নার প্রতি রুচি হারিয়ে যায় যদি এভাবে না ধুই ভালো করে হালকা গরম জল দিয়ে, কারণ আমার মনে হয় নোংরা থাকে প্রচুর, সেই কারণে। তো মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। গাঁটি কচু আলু দিয়ে যে তরকারিটা করি সেটাই করব। অনেকে বলে মাশরুমটা তো কষাও করতে পারো, কিন্তু জানো তো আমাদের এই গাঁটি কচু আলু দিয়ে তরকারিটা বেশি ভালো লাগে। ওই মাশরুম কষাটা না রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো সেই কারণে এখানে ভালো করে 2-4 বার করে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি, গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার রান্নাটা আমি চাপিয়ে দেবো। এই যে একটু সর্ষের তেলে প্রথমে মাশরুমটাকে হালকা করে ভেজে নেবো, নুন হলুদ ছাড়াই ভেজে নেবো পুরো মাশরুমটাকে। তোমরা আমার রান্নাঘর সাজানোটা দেখে অনেকে ভরে ভরে কমেন্ট করেছো যে এত ভালো সাজানো হয়েছে। আবার অনেকে এটাও বলেছো যে বৃষ্টি মসকুইটো নেটগুলো লাগাচ্ছ, এই নেটগুলো জ্বালায় তোমাদের প্রচুর প্রবলেম হবে। আমি বুঝতে পারছি যে প্রচুর জ্বালা হবে, কিন্তু কিছু করার নেই, জানো তো। মানে যেই ফোল্ডিংগুলো যেগুলো বলছো সেগুলোর দাম অনেকটাই বেশি এই মুহূর্তে, জানো তো। অত দামি জিনিস কিনে আমি লাগাতে পারবো না ঘরে, তো সেই কারণে যেগুলো কম দামের মধ্যেই পাচ্ছি সেগুলোই লাগাচ্ছি। আর যে জানলাগুলোতে লাগিয়েছি সেই জানলাগুলো না খুব একটা ইউজ করি না, মানে বলতে পারো খুব একটা ইউজ করবো না, সেই কারণেই। তো এখানে মাশরুমটাকে হালকা করে ভেজে নিলাম, দেখো প্রচুর জল বেরোয় মাশরুম থেকে, তো একটু ভেজে তুলে নিলাম। এবার বাকি যেগুলো করব সেটা হচ্ছে গাঁটি কচু যেটা ছিল সেই গাঁটি কচু আর একটু আলুটাকে ভেজে নেবো। আমি একবারই পুরো রান্নাটা চাপাবো, সেই কারণ তোমাদেরকে একবারই দেখাচ্ছি। তোমরা বেশিরভাগ সময়ই বলো কেন তুমি পাঁচফোড়ন ইউজ করো, পাঁচফোড়ন কিন্তু একটা আলাদা রকমের টেস্ট দেয়, সেই কারণেই কিন্তু ব্যবহার করি। সব রান্নায় পাঁচফোড়ন চলে না, যেমন আমি মাংসতে পাঁচফোড়ন দিই না, তো আরও অনেক রান্না আছে যেগুলোতে পাঁচফোড়ন দিই না। তো এখানে গাঁটি কচু আলুটা কেটে রেখেছিলাম সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখো। এবার একটুখানি ভেজে ভেজে নেব, আর ভেজে নেওয়ার সময় দেখবে গাঁটি কচুটা খুব সুন্দরভাবে লালাটা কেটে গেছে। ওই জন্য জানো তো গাঁটি কচুটা না ল্যাল ল্যাল করে না যখন সেদ্ধ করি আমি, আমার গাঁটি কচুগুলো একদম আলুর মতোই থাকে। আর এইটা করার একটাই কারণ যাতে প্রীতম খায়, কারণ প্রীতম না অনেক কিছু খাবার খেত না, এখন ওকে না মানে ওইভাবে করে করে আমাকে করতে হয় তবে যদি খায়, তাও খেতে চায় না, জোর জবরদস্তি করেই খাওয়ায়। এবারে ডাক্তার তো দেখানোর পর অনেক কিছুই বললো। তো গাঁটি কচুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আমিষ বানাবো সেই কারণে। নিরামিষ বানালে তোমরা দিও না। তো এখানে একটুখানি হলুদও দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে বলতে পারো কাশ্মীরি রেড চিলি দিয়েছি, একদম সামান্য, দেখো একদম না দেওয়ার মতনই দিয়েছি, যাতে একটু কালারটার জন্য দিয়েছি। ব্যাস এটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম ঝিমঝিম করে কুচি করেছি, তো বেশি টাইম লাগবে না ভাজতে। তো এটা দেওয়ার পর এই মশলা, যে রেড কালারের মশলাটি দিই, অনেকে বলে এটা কী দিচ্ছ, এর মধ্যে কিছুই থাকে না, আদা থাকে, জিরে, ধনে, একটুখানি লঙ্কা, ব্যাস এইগুলোই বাটা থাকে। আমি না খুব একটা গরম মশলার গন্ধটা একদম নিতে পারি না, তো সেই কারণে আমি গরম মশলা বেটে দিই না, তোমরা চাইলে এটার মধ্যে দিতে পারো, আমি দিই না। তো এখানে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, জাস্ট কষিয়ে নিচ্ছি। তারপরে মাশরুমটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো একটুখানি, তারপরে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো। তোমরা পুরো রান্নাটাই কড়াইয়ে করতে পারো, কিন্তু আমি প্রেশার কুকারে দিলাম, কারণ ওই যে আমার একটু তাড়া থাকে সব কিছু রান্না, আর গ্যাস বাঁচানোর একটা ব্যাপার থাকে, সেই কারণে। তো আমি ওই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে
দিয়ে যতক্ষণ না ওই হাওয়াটা না বেরোচ্ছে ততক্ষণ রেখে দেবো। তারপরে দেখবে এই কচু কিন্তু গলে না। এইভাবে যেহেতু তেলের মধ্যে একটু ভেজে দিলাম, লাল লালও হবে না আর খুব সুন্দর কিন্তু তুলোর মতো নরম হয়ে যায়। যখন হাত দিয়ে ডলবে একদম তুলোর মতো নরম হয়ে যাবে। তো এই যে দেখো মাশরুমটাকে দিয়ে পুরো মশলা টশলা দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি। আর এইভাবে একবার বানিয়ে দেখো, মানে খুব ভালো খেতে হয় কিন্তু। যারা কচু খেতে ভালোবাসো, গাটি কচু মানে কচু জাতীয় জিনিস খেতে ভালোবাসো তারা করে দেখতে পারো। আর যারা ভালোবাসো না, যেমন প্রীতম ভালোবাসে না, প্রীতমকেও খাইছিলাম, প্রীতমেরও বেশ কিন্তু ভালো লেগেছিলো খেতে। দেখো আমার মনটা আজকে একদম ভালো নেই। গ্যাসটা ওইভাবে অন করে দিয়েই আমি ওইদিকে মানে মাশরুমটা ঢালছি। এটা কিন্তু মানে পুরো বলতে পারো বেখেয়ালেই করেছি। যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আমি এই কাজটা করেছি। এখানে দেখো মাশরুমটা পুরো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো এখানে একটুখানি কড়াইটাকে ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এটাকে বেশি না একটা সিটি দেবো, একটা সিটি দিয়ে কিন্তু বন্ধ করে দেবো। আর যতক্ষণে এই সিটিটা মানে যতক্ষণ না হাওয়াটা বেরিয়ে প্রেশার কুকারটা নিজের থেকে খুলছে ততক্ষণ কিন্তু খুলবো না। এখানে মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটাকে একটুখানি মানে ভাজবো। তোমাদেরকে আগেই বলে দিই, আমি কিন্তু যেদিনকে এসিটা খারাপ হয়েছে সেদিনকে কিন্তু ভিডিওটা করিনি, তারপর দিনকার রান্নাবান্না এগুলো তখনও কিন্তু এসিটা নিয়ে প্রবলেমই ভুগছি। তো এই যে এখানে মাছের ডিম নিয়েছিল অনেকটা, সেখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, আমি আদা দিইনি, আদা একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার মধ্যে নুন হলুদ আর তোমার দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটাই দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে মাখিয়েছিলাম। আমার মা করে কি এখানে একটু আলু সেদ্ধ দেয়, খুব ভালো নরম হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, প্রীতম খাবার নিয়ে যাবে, সেই কারণে আমি কি করেছি জানো তো, আমি মানে বেসন দিয়ে মেখেছি। এবার বড়াগুলো যেহেতু দুরকমভাবে করেছি, একটা টক করেছি, মাছের ডিমের বড়ার টক করেছি, আর একটা ভাজা রেখেছিলাম। ভাজাটা একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু টকের ইয়েটা খুব সুন্দর নরম ছিল। তো এতে দেখো প্রীতম এখানে বেসনটা দিচ্ছে, আর বেসনটা দিয়েছে কতটা ফেলে দিয়েছে। আমি বারণ করলাম এতটা দিও না, কিন্তু দেখো কি সুন্দর দিয়ে যাচ্ছে। আর আমার তো মাথায় দেখো পুরো বেসনটাকে ঢেলে দিয়েছে। তো আমি ভাবলাম যে যখন দিয়ে দিয়েছে তখন মেখেই নিই, আবার ঝেড়ে ঝেড়ে আবার দিয়ে দিচ্ছে পুরোটা। তো ওই জন্যই না একটু বেশি শক্ত হয়ে গেছিলো, কিন্তু এটা না শক্ত হতো না, বেসন দিলেও শক্ত হতো না। যদি একটুখানি সেদ্ধ আলু মাখা হয় খুব ভালো কিন্তু নরম হয় এটা খেতে। অনেক দিন ধরেই না ভাবছিলাম মানে মাছের টক খেতে আমার খুব ইচ্ছা করছিলো। তো আমি প্রীতমকে বলছিলাম বাজার থেকে মাছের ডিম নিয়ে এসো, ওই ডিমের বড়ার টক খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে ভেবেছিলাম যে আমি বানাবো। তো এখানে দেখো ভালো করে মেখে নিচ্ছি, মাখাটা খুব ভালো করে দরকার। তো অনেকে বলবে এতটা মাছের ডিমের টক বানাবে, এটা ভাজা খেতে খেতেই উঠে যাবে জানো তো। আর কোনো জিনিস আমি যদি মাখিয়ে ফ্রিজে রাখি না, ওইটা না খারাপ হয়ে ফেলে দিতে হয়। মানে আমি না করে পরে শেষ করে দিই, আমি অত রাখি না। দেখো এখানে মাশরুমটা হয়ে গেল, ওই জন্য মাশরুমটা ঢেলে নিলাম। খুব একটা বেশি ঝোল ঝোল করিনি, একটু গা মাখা মাখা করেছি। আর এই যে মাছ এনেছে বাজার থেকে, মাছটা গন্ধ লাগছে, সেই কারণে বললাম তুমি একটু ধুয়ে দাও। 3 রকমের মাছ নিয়ে এসে, 3 রকম না 2 রকমের, একটা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে, একটা হচ্ছে এরকম বড় মাছ নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম একটুখানি তেল নিয়ে আসবে। তো দেখো একটুখানি তেল নিয়ে এসছে, মানে মাছের ভেতর থেকে যেটুকু তেল বেরিয়েছিল সেইটুকু তেলই নিয়ে এসছে, আর এক্সট্রা করে নিয়ে আসেনি। আর আমার এই মাছের তেল খেতে খুব ভালো লাগে, মনে হয় মানে সব ভাতটাই এটা দিয়েই খেয়ে নেবো। এখানে মাছগুলো ধুয়ে রাখছি। আজকে মাছগুলো করব না, আজকে যেগুলো করব সেগুলো তোমাদেরকে বলছি। মাশরুম দিয়ে যে কচুর তরকারিটা করলাম ওইটা করব, আর মাছের ডিমের বড়া করব, তার সাথে মাছের ডিমের টকটাও করব। আর তার সাথে তোমার একটুখানি মাছের তেলটা আছে, ওটা বেগুন পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, এই করব। বিকালবেলায় একটা লোককে ডাকা হয়েছে, সে এসে পরে দেখবে, দেখার পর যদি মনে হয় তাহলে দেখি কি হয় না হয়। আমি জানি না কি হবে, কত টাকার খরচা হবে সেটাও আমি জানি না। শুধু এইটুকু জানি 1 মাস আগে এসিটা কিনেছিলাম, হঠাৎ করে যে এইভাবে বলতে পারো যে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমরা ভাবিনি। তো এখানে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি, 2 রকমভাবে ভাজছিলাম। প্রথমবারেরটা একটু বড় বড় করে ভেজেছি, দ্বিতীয়বারটা ছোটো ছোটো করে ভাজছি। যে ছোটো ছোটো করে মানে ছোটো ছোটো করে ভেজেছি সেইগুলো শুধু মাছের টক বানাবো, মানে মাছের বড়ার টক বানাবো। আর যেগুলো বড় বড় করে করেছি সেগুলোতে শুধু ভাজা খাবো। তো ওইভাবেই বানাচ্ছি। এই যে হয়েই গেছে, এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। আর আমি তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যতক্ষণ না ঠিক হচ্ছে এসিটা ততক্ষণ আমার মাথার মধ্যে চিন্তা ঘুরতেই থাকবে যে কি হবে না হবে। প্রীতমকেও ফোন করে বলেছি, প্রীতম বললো যে দেখ যদি চালু হয়ে যায় ভালো, আর যদি না চালু হয় তখন লোক পাঠাচ্ছে, সেই কারণে বিকালবেলায় লোক আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শুধু যাচ্ছি আর গিয়ে দেখে আসছি যে তোমার চালু হচ্ছে কি হচ্ছে না। গিয়ে দেখলাম যে না চালু হচ্ছে না, প্রবলেম হচ্ছে, মানে
কোনো রকম লাইনের কানেকশনই আসছে না। তারপরে ভাবলাম হয়তো কোনো রকম কিছু হয়েছে, মানে কারেন্টের কিছু হয়েছে বা বোর্ড খারাপ হয়েছে। কিন্তু এই যে এসির বোর্ডটা বসাতে গেলেও তো এখন টাকা লাগবে। তো ওই ভেবে চিন্তেই টেনশন হচ্ছে যে কী হবে না হবে। ওয়ারেন্টি তো আছে, বাট কী হবে সেটা জানি না। তো সেই সবটুকু মাথার মধ্যে চিন্তা ঘুরছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। জানো তো, আমরা দুজন মিলে খুব কষ্ট করে এক একটা জিনিস করছি। এবার এক একটা জিনিস নতুন যখন করছি, তখন যদি সেই জিনিসগুলো ওই 1 মাস ব্যবহার করার পর যদি খুঁত বেরিয়ে যায় না, তখন ভীষণ কষ্ট হয়। মানে ভাবো না, এখন এটা যদি বলে যে খারাপ হয়ে গেছে বা কোনোভাবে এটা কোনো রকম কোনো করতে গেলে টাকা খরচা হবে, তখন আমরা কি করব আমরা জানি না। তো এখানে দুভাবে করে রেখে দিলাম বড়াগুলো। এখানে টকটা বানাবো, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে দিলাম তেলের ওপর হলুদ। ব্যাস, এরপরে দিচ্ছি তেঁতুলের কাতটা। এটা কিন্তু ছেঁকে নিয়েছি, মানে তেঁতুলের কাতটা আলাদা করে দিয়েছি, শুধু এটা দিয়েছি। তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, এটাকে ভালো করে ফুটতে দেবো, আর একটু জল অ্যাড করবে এর মধ্যে। তো দিয়ে ফুটে যখন গেছে তখন বড়াগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এর মধ্যে গুড় ইউজ করব। আমি চিনির থেকে বেশি গুড়টা ইউজ করি, এতে কালারটা একটু কালো কালো মানে কালচে কালচে আসে। আর গুড় তো ভালো স্বাস্থ্যের পক্ষে। তো এখানে পাউডার গুড় ছিল, সেটাই দিলাম, মানে জ্যাগরি পাউডার ছিল, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা প্রীতম খাই, ওখান থেকেই অ্যাড করে দিলাম একটুখানি। তো এই জায়গাটা একটু ফুটবে, ফোটার পর আমি যখন নামাবো তার আগে কিন্তু ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটুখানি ফুটে এসছে, দেখো একদম কালারটা দারুণ এসছে। এটা খেতেও কিন্তু দারুণই হয়, মানে যত ভিজবে এই বড়াটা তত বেশি খেতে বেশি ভালো লাগে। তো এই যে মাছের ডিমের বড়াটা হয়ে গেছে, এবার মাছের তেলটা ভেজে নিলেই হয়ে যাবে। একদম কম তেলে বেগুন আর পেঁয়াজটা ভেজে নেবো, বাকিটা মাছের তেল দিয়ে দেবো। একটু খড়া খড়া করে ভেজে নেবো, কারণ এই মাছের তেলটা খেতে আমাদের খুব ভালো লাগে। মানে আমি বিশেষ করে খুবই ভালোবাসি, অর্কও খেতে চায়, কিন্তু অর্ককে এখন থেকে দিই না। আর এই মাছের তেল কিন্তু খাওয়া খুবই ভালো, স্কিনের জন্য খুবই ভালো। জানো তো, ফিশ অয়েল যেটা বলে, আমি জানি অনেকেই বলবে এটাকে ফিশ অয়েল বলে না, কিন্তু জানো তো এটার মধ্যেও ভিটামিন প্রোটিন সবটাই আছে, যদি ঠিকঠাক করে পরিষ্কার করে খাওয়া যায়। এই মাছের তেল অনেকভাবে করা যায়, আমি অনেকভাবে করে দেখেছি, তবে আমার মনে হয় পেঁয়াজ দিয়ে বা বেগুন দিয়ে ভেজে যেটা খেলে টেস্ট লাগে, অতটা টেস্ট আমার আর কোনো কিছুতে লাগে না। একটা মানে তেল চচ্চড়ি বলেও হয়, সর্ষে টর্ষে দিয়ে করে, ওটাও খেতে ভালো লাগে, কিন্তু আমার বাবা এটা ভাজাটাই বেশি ভালো লাগে। কিছু যখন থাকে না, নর্মালি ভেজে নিই তেলের ওপর একটু নুন একটু হলুদ দিয়ে, ওটাও বেশ সুন্দর লাগে। দেখো এতটা তেল দিলাম, বেগুনের মধ্যে কিন্তু সবটাই নিয়ে নিয়েছে। এরপর মাছের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তাতেই হয়ে যাবে। তো এটা হচ্ছে বিকালে। এখানে বিস্কিটটা ঢালছি, বিস্কিটটা নিয়ে এসেছিলো কালকে প্রীতম। আমার এরকম বিস্কিট খাওয়া হয় না, এগুলো চা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি খুব একটা খাই না এরকম বিস্কুট, আমার খুব একটা ভালো লাগে না। এর থেকে যেগুলো কম মিষ্টির বিস্কুট হয় ওগুলো বেশি ভালো লাগে। তো এগুলো বয়ানের মধ্যে ঢেলে রাখছিলাম, বয়ানগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, মানে বিস্কিট ছিল না। আর মেরিগোল্ড এনেছিলো, মেরিগোল্ডটাও ঢেলে রেখেছি, মানে সাধারণত মেরিগোল্ডটা থাকে অর্কর জন্য, যদি কখনো দুধ টুধ খায় তখন দিই। আর এখানে আমার জন্য একটুখানি দুধ চা করেছিলাম। আর এই যে এই তেলের বোতলগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে, ওই বাড়ি থেকে যখন শিফট করছিলাম তখন এই তেলের বোতলগুলো ফাটিয়ে দিয়েছে, জানো তো। তো সেই জন্য আবার নতুন করে দুটো বোতল কিনতে হয়েছে, এত তেল লিকেজ হচ্ছিলো, পড়ে যাচ্ছিলো। তো এখানে গল্প করতে করতে অনেকগুলো বাসন জড়ো হয়েছিল, সেই বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। অনেকে ভাবে আমি বাঁ হাতে সব কাজ করি, কিন্তু না গো, আমি ডান হাতেই সব কাজ করি। আসলে ভিডিওটা ফ্লিপ করা থাকে, তার কারণ তোমরা জানো আমার রাইট সাইডটা পুরোটাই বেঁকে গেছে। যদি আমি ভিডিওটা ফ্লিপ না করি না, খুব বাজে লাগে ফেসটা দেখতে। নিজে জানো তো কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড ডাউন হয়ে যায় নিজেকে যখন ভিডিওতে এইভাবে দেখি, তো এই কারণে আমি ফ্লিপ করে দিই। তো এই যে তেলগুলো ঢেলে নিলাম, এই যে বোতলের ঢাকনাগুলো ভেঙে দিয়েছিলো ওরা, আর নিচেটাও ফাটিয়ে দিয়েছিলো, প্রচুর তেল লিকেজ হচ্ছিলো, এখানটা পুরো পড়ে যাতা হয়েছিল। তো আপাতত দুটো বোতল কিনে নিয়েছি। এবারে বোতলগুলো না অন্য রকম কিনেছি। আমি চেষ্টা করি তেলের বোতল একটু কম দামেই কেনার, বেশি দামে কিনি না, তার কারণ আমি দেখেছি তেলের বোতল খুব তাড়াতাড়ি আমার নষ্ট হয়ে যায়, সেই কারণে ওই জন্য আমি বেশি দামি কিনি না, কম দামি কিনি, গায়ে কম লাগে সেই কারণে। আর অনেকে বলেছে কাঁচের বোতলগুলো কিনে নিতে, কাঁচের বোতল আমার ছিল, কিন্তু আমি যতদিন না নিজে ঘর করছি ততদিন আমি কাঁচের বোতল কিনবো না, মানে কাঁচের তেলের বোতল কিনবো না। আমার অনেক কিছু প্ল্যান আছে, তবে দেখি কতদিনে নিজের বাড়ি হয়। যদি কোনোদিন নিজের বাড়ি করতে পারি তখন না হয় করবো। দেখো এই কাজও করছি, আবার এদিকে বাসন মাজার কাজটাও করছি। বাসন মাজতে মাজতে তেলটা ঢেলে নিলাম, আর এই যে এদিকটা পরিষ্কারও করে নিলাম, আর এদিকে বাকি যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। যারা বলছো বৃষ্টি যতটা কষ্ট হচ্ছে তুমি কাজের মেয়েটা রেখে দাও, আমিও কাজের মেয়ে খুঁজছি, তবে এদিকে খুব একটা কাজের মেয়ের ভালো রেসপন্স পাচ্ছি না। আশেপাশে হয়তো আছে, খোঁজ খবর নিতে হবে, কিন্তু খুব একটা বেশি চাহিদা থাকলে হয়তো দিতে পারবো না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মানে একটার পর একটা কী বাজেভাবে খরচা লেগে রয়েছে। কারণ আবার এসিটা খারাপ যদি হয়ে থাকে, তাহলে আবার এসির পেছনে আলাদা করে টাকা ঢালতে হবে। একেই তো এতগুলো টাকা দিয়ে এসি কিনলাম, ঘর চেঞ্জ করলাম, এত কিছু কাণ্ড হয়ে গেল। শিফটিং করলাম, শিফটিংয়ে টাকা গেল,
ঘরটা ঠিকঠাক করলাম, সেখানে টাকা গেল, মানে সব কিছু মিলে প্রচুর খরচা হয়ে গেছিলো। তারপরে আবার এই এসিটাও খারাপ হলো, তো দেখি কি হয়, যদি কিছু হয়ে থাকে তাহলে তখন টাকা দিয়ে সারিয়ে নিতে হবে। তো এসিটা দেখতে পেলে এসিটা অন হচ্ছিল না, প্রবলেম হয়েছিল এসিটা। প্রথমে ভাবছিলাম এত টাকা দামি দিয়ে এই এসি কিনলাম, তারপরে আবার যদি খারাপ হয়ে যায় সেই এসিটাকে নিয়ে ছুটতে হবে। প্রথম সকাল থেকে ঠিক ছিল এসিটা, হঠাৎ করে এসিটা চলছিল না। আর আমি তো আর কিছু বুঝতে পারছি না এসিটা কেন চলছে না, কী কারণে। এখান থেকে অন করছি, কিছু হচ্ছে না, কিচ্ছু সব পুরো টোটালি বন্ধ, কোনোভাবেই লাইন আসছে না। একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করা হলো, সে এলো, এসে পরে বলছে যে এটা মানে বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছিল ইলেকট্রিকের, তো সেই কারণে কি মেন যে জায়গাটা আছে এসির যেটা আছে পয়েন্ট করা, ওইটা নাকি উঠে গেছিলো। একটা দেখবে মিটারের মতো কিছু থাকে, ওইটা উঠে গেছিলো ওপর দিকে। তো এসে ওটা চালিয়ে দিল, নর্মাল আবার চালু হয়ে গেল। তো এই ব্যাপারটা আমি জানতাম না। আর আমি ভাবছি কি এসিটা হয়তো খারাপ হয়ে গেছে, সব ঘরের প্রত্যেকটা জিনিস ঠিক রয়েছে কিন্তু এসিটা চলছে না। একটা ভয় লেগে রাখলাম এসিটাই কিছু প্রবলেম। এই তো 1 মাস হলো শুধু কিনলাম, 1 মাসের মাথায় যদি এসি খারাপ হয়ে যায়, ওয়ারেন্টি থাকে কিন্তু এবার অনেক সময় হয় না, কিনবার সময় একরকম কথা হয় আর কিনবার পর দেখবে প্রবলেম হয় জিনিসটা, সেই জিনিসটা যদি প্রবলেম হতো। তো ওইটা নিয়ে একটা ভয় ছিল। যা কিছু হয়নি এসিটা, ওটা বাড়ির কিছু ইলেকট্রিশিয়ানের প্রবলেম ছিল মনে হয়, ভোল্টেজটা কিছু, ভোল্টেজটাও না, ভোল্টেজের জন্য তো ইয়ে লাগানো হয়েছে, ওটাকে কি স্টেবিলাইজার লাগানো হয়েছে তোমার, ভোল্টেজের জন্য না, বলছে নাকি কিছু একটা মানে চাপ পড়েছিল, সেটার জন্য উঠে গেছিলো এটা, মানে ফিউজ উড়ে যায় না সেরকম মতো উঠে গেছিলো। তো কিছু হয়নি, আপাতত ঠিকই আছে। তো এইটুকুই জানানো ছিল।